আসসালামু আলাইকুম। প্রিয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি অনার্স তৃতীয় বর্ষে গণতন্ত্র ও গণতন্ত্রায়ন এই কোর্সটি নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। এই কোর্সটির যে বিষয়টা নিয়ে বা যে টপিকটি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটি হলো গিয়ে ফ্রান্সের গণতন্ত্রায়ন পদ্ধতি। তো আমরা চলো তো এখন আমরা এই ফ্রান্সের গণতন্ত্র পদ্ধতিটি নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটি হচ্ছে গিয়ে আমরা জানি যে রাষ্ট্রচিন্তা দর্শনে গণতন্ত্র হচ্ছে এটি একটি প্রাচীন প্রত্যয়, যা ঊনবিংশ শতাব্দীতে এর শাসন ব্যবস্থা অধিষ্ঠিত হয় এবং এই 1970 সালে উদ্ভাবিত গণতন্ত্রায়নের মাধ্যমে গণতন্ত্রকে টেকসই রূপ প্রদান করার জন্য ফ্রান্সেও কিন্তু এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন হয়। ঐতিহ্য ও সাংস্কৃতিক সমৃদ্ধ ইউরোপের দেশ হিসেবে ফ্রান্সের গণতন্ত্র বিচিত্র চরিত্রের মাধ্যমে আসলে প্রতিফলিত হয়েছে। বিশ্বের সবচেয়ে পুরনো জাতিরাষ্ট্রের মধ্যে একটি অন্যতম হচ্ছে ফ্রান্স, এবং যাদের বহু আগে একটি সুসংগঠিত আসলে সামরিক বাহিনী ছিল, কিন্তু বিভিন্ন পর্যায়ে ক্রমিক এই যে প্রজাতন্ত্রের মাধ্যমে আমরা জানি ফ্রান্সে অনেকগুলো প্রজাতন্ত্রের মাধ্যমে প্রজাতন্ত্রের মাধ্যমে ফ্রান্সে একটি সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যার যাত্রা শুরু হয় এবং 1958 সালে 28শে সেপ্টেম্বর এই প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। তো ফ্রান্সের রাজনীতিতে আসলে এই যে সরকারের উত্থান পতনের মাধ্যমে দেশটিতে গণতান্ত্রিক ভাবধারা যেটি আছে সেটি আসলে বজায় রাখার চেষ্টা চলছে, বা সেটি আসলে বজায় রাখার জন্য বিভিন্ন যে প্রয়াসগুলো সেগুলো আমরা দেখতে পারি। কারণ ফ্রান্সের যদি আমরা এদের রাজনৈতিক অবস্থা বা রাজনৈতিক পটভূমির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে অনেক উত্থান পতনের মাধ্যমেই কিন্তু ফ্রান্সের গণতান্ত্রিক ব্যবস্থাটা আসলে প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ ফ্রান্সে ফরাসি বিপ্লব হয় হচ্ছে 1789 সালে। এই ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে গণতন্ত্রায়নের পথ বিশেষভাবে সুগম হয়েছিল এবং এই নানা উত্থান পতনের মধ্যে দিয়ে ফ্রান্সের গণতান্ত্রিক ভাবধারা সুপ্রতিষ্ঠিত হয়েছে। ফ্রান্সের রাজনৈতিক ব্যবস্থা একটি নির্বাহী শাখা, আইনসভা এবং বিচার বিভাগীয় শাখা নিয়ে গঠিত। তো অন্যদিকে নির্বাহী শাখার সকল ক্ষমতা প্রজাতন্ত্রের যিনি রাষ্ট্রপতি তার এবং সরকার দ্বারা পরিচালিত হয়। সরকার প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের সমন্বয়ে গঠিত। ফ্রান্সের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং সকল কাজের জন্য সংসদের কাছে দায়বদ্ধ থাকেন। এখন ফ্রান্সের গণতন্ত্রায়নের ক্ষেত্রে এই তিনটি ভাগের বিষয়ে আলোচনা করলেই আমরা ফ্রান্সের গণতন্ত্রায়ন পদ্ধতি নিয়ে আমরা দেখতে পাবো। যেমন এর ফ্রান্সের গণতন্ত্রায়নের ক্ষেত্রে যে আইনসভা বা সংসদের ভূমিকা সমূহ, সেই বিষয়টি নিয়ে প্রথমে আমরা তোমাদের সাথে আগে আলোচনা করি। যেমন ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে ফ্রান্সের রাজনীতিতে গণতন্ত্রায়নের সূত্রপাত ঘটে। পাশাপাশি ফ্রান্সের যে বর্তমান যে সংবিধান, সেই সংবিধানটিকে কার্যকর করা হয়েছে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের মাধ্যমে, এবং অন্যদিকে আইনসভা ফ্রান্সের গণতন্ত্রের ভাবধারাটাকে আরও বেশি সমুন্নত রেখেছে। ফ্রান্সের আইনসভা সাধারণত শাখা হচ্ছে দুইটি, একটি হলো জাতীয় সংসদ আর একটি হচ্ছে কি সিনেট, যার মাধ্যমে মানবাধিকারকে ক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করা হয় এবং ফ্রান্সের গণতন্ত্রায়নের আইনসভার এজন্য সর্বাত্মক ভূমিকা আমরা দেখতে পারি। যেমন এই ভূমিকাসমূহ নিয়ে এখন আলোচনা করব। যে মানবাধিকার নিশ্চিত করা ফ্রান্সের আইনসভার একটি অন্যতম ভূমিকা। জাতীয় সংসদ এবং সিনেটের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানবাধিকারের দিক আসলে লক্ষ্য করা যায় এবং ফ্রান্সের গণতন্ত্রায়ন এজন্য আইনসভা অত্যন্ত একটি কার্যকর ভূমিকা লাভ করে। ফ্রান্সের আইনসভা জনগণের স্বার্থ রক্ষার দিকে সবসময় তৎপর থাকে। ফ্রান্সের আইনসভা নিজস্ব কোনো বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এবং যার জন্য সার্বজনীন জনসাধারণের স্বার্থ রক্ষা এবং কল্যাণের দিকে বেশি গুরুত্ব আরোপ করা হয়। তাই ফ্রান্সের আইনসভা হচ্ছে জনস্বার্থ রক্ষার মাধ্যমে গণতন্ত্রায়নের পথকে আরও বেশি প্রসারিত করে।
ফ্রান্সের আইনসভা আইন প্রণয়নের ক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা পালন করে, কারণ অন্যদিকে আমরা দেখি যে সঠিক আইন প্রণয়নের মাধ্যমে ফ্রান্সের আইনসভা আইনের চোখে ফ্রান্সের মানুষের যে সমান অধিকার সেই বিষয়টি নিশ্চিত করে। অন্যদিকে আইনসভা সঠিক আইন বাস্তবায়নের দিকেও কিন্তু আসলে আলোচনা করে এবং আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে আইনসভার ভূমিকা রয়েছে। ফ্রান্সের গণতন্ত্রায়নে আইনসভার ভূমিকাসমূহের মধ্যে আরেকটি অন্যতম বিষয় হলো আইনের সঠিক বাস্তবায়ন। ফ্রান্সের আইনসভা জনগণের অভাব অভিযোগের দিকে লক্ষ্য রেখে আইনগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা এবং জাতীয় সংসদ এবং সিনেটের মাধ্যমে জনগণের সার্বজনীন স্বীকৃত আইনের বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করে থাকে এবং সার্বজনীন মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা গণতন্ত্র আইনের একটি অন্যতম উপাদান। ফ্রান্সের আইনসভা জনগণের ন্যায় বিচারের জন্য বিচার বিভাগকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা সহায়তা করে। এজন্য বিচার বিভাগের কার্যক্রম যেটি আছে সেটিও কিন্তু স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপস্থিতি আমরা দেখতে পাই। ফ্রান্সের গণতন্ত্র আইনের ক্ষেত্রে আইনসভার যেসব ভূমিকা আছে তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে গিয়ে কার্যনির্বাহের পদক্ষেপকে তারা নিয়ন্ত্রণ করে। ফ্রান্সের আইনসভা তদন্ত কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে কার্যনির্বাহের যে পদক্ষেপগুলো সেগুলো নিয়ন্ত্রণ করে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টি করার ক্ষেত্রে এবং সরকারের যে অন্যান্য দুটি শাখা আছে, যেমন তাদেরকে জবাব দেয় এবং সরাসরি নিয়ন্ত্রণ করে থাকে। আইনসভার মাধ্যমে একটি নাগরিক আইন এবং আইনি ব্যবস্থা যে বিদ্যমান রয়েছে তার মাধ্যমে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয়। ফ্রান্সের গণতন্ত্রায়নে আইনসভার ভূমিকার মধ্যে আরেকটি হচ্ছে তারা বিরোধ দূরীকরণে সহায়তা করে এবং এর মাধ্যমে সংবিধান সংশোধন সহ সংবিধানের যে কোনো অভ্যন্তরীণ বিরোধকে সুন্দরভাবে নিষ্পত্তি করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর তারা জোর দিয়ে থাকে। তাই যে কোনো ধরনের বিরোধের সঠিক সমাধান দেয় ফ্রান্সের আইনসভা। ফ্রান্সের অর্থ সংক্রান্ত এবং নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের কার্যক্রম আইনসভা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হস্তক্ষেপ করতে পারে, কারণ সরকারি অর্থ মানেই জনগণের অর্থ, আর সেগুলোর যে যথার্থ হিসাব দান করা বা সেগুলোকে যথার্থ ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়ে আইনসভা সর্বদা তৎপর থাকে এবং এভাবে ফ্রান্সের গণতন্ত্রায়নে আমরা আইনসভার একটি বলিষ্ঠ ভূমিকা আমরা দেখতে পাই। এখন আমরা দেখব যে ফ্রান্সের গণতন্ত্রায়নের ক্ষেত্রে যে রাজনৈতিক দলসমূহের মধ্যে কি ভূমিকা আছে। বিশ্বের যে কোনো দেশের রাজনৈতিক দল নিয়ে ফ্রান্সের রাজনৈতিক দলও অনেক গুরুত্বপূর্ণ, কারণ ফ্রান্সের রাজনৈতিক দলগুলো কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে এবং গণতন্ত্রায়নের পথকে আরও বেশি প্রসারিত হতে সাহায্য করে। গণতান্ত্রিক ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান এবং অন্যদিকে একটি প্রতিযোগিতামূলক রাজনৈতিক দল তৈরি করার জন্য এবং এটি প্রায় ফ্রান্সের গণতান্ত্রিক যে ভাবধারা সেটিকে আরও বেশি স্থিতিশীল করতে সাহায্য করে এবং এক্ষেত্রে ফ্রান্সের যে ক্ষমতার যে চর্চা সেটির ক্ষমতার চর্চা সাধারণত এক বা একাধিক ব্যক্তির সাথে আলোচনা করে সেটি প্রস্তুত করা হয়ে থাকে। প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃদলীয় গোষ্ঠীর এবং এছাড়া বিভিন্ন রকমের সমস্যাগুলো চিহ্নিত করে প্রত্যেকে কার্যকরভাবে জোটবদ্ধ হয়ে তারা এই বিষয়গুলো নিয়ে তারা দেখে থাকে। এজন্য ফ্রান্সের গণতন্ত্রায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলের আমরা একটি বিশেষ ভূমিকা আমরা দেখতে পাই। সেই গণতন্ত্রায়নের রাজনৈতিক দলগুলোর ভূমিকাসমূহ কি সেই বিষয়টি নিয়ে আমরা এখন ব্যাখ্যা করব। ফ্রান্সের গণতন্ত্রায়নে রাজনৈতিক দলের ভূমিকার মধ্যে তাদের অন্যতম হলো তারা জনমত সৃষ্টি করে, কারণ ফ্রান্সের বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান আর সেই বহুদলীয় ব্যবস্থার মাধ্যমে যে কোনো দলই জনগণের অধিকারকে প্রাধান্য দেয় এবং জনমত সৃষ্টির প্রতি গুরুত্ব আরোপ করে, কারণ জনমত সৃষ্টি ছাড়া কখনো গণতন্ত্রায়ন প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক আন্দোলনের করার মাধ্যমে গণতান্ত্রিক ভাবধারা সৃষ্টি করতে তারা সহায়তা করে, আর সেজন্য ফ্রান্সের যে রাজনৈতিক দলকে কেন্দ্র করে এবং যার নেতৃত্বে একটি সমাজতান্ত্রিক দল এবং ইউরোপ ইকোলজি গঠন করে থাকে। ঠিক একইভাবে কেন্দ্রের ডানদিকে বিভিন্ন দলের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে গণতন্ত্রায়নের জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করে থাকে।
জনগণের মধ্যে ঐক্যতা থাকা বিশ্বের গণতন্ত্রায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই ফ্রান্সও এর ব্যতিক্রম নয়। ফ্রান্সের রাজনৈতিক দলগুলো জনগণকে ঐক্যবদ্ধ করে এবং তার প্রতি গুরুত্ব আরোপ করার মাধ্যমে গণতন্ত্রায়নের পথকে আরও বেশি প্রসারিত হতে সাহায্য করে। অনেক সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকার কারণে যে ইতিবাচক যে প্রভাবগুলো সেগুলো তারা বয়ে আনে। ফ্রান্সের ক্ষেত্রেও ঠিক একই রকমই আমরা দেখতে পাই। ফ্রান্সে অনেক রাজনৈতিক দল বিদ্যমান থাকার কারণে তাদের নিজেদের মধ্যে একটি প্রতিযোগিতা চলে এবং যে কোনো দল সর্বাধিক জনকল্যাণ সাধনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবার যে একটি ইচ্ছা তারা সেটি পোষণ করতে পারে। গণতন্ত্রায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকার মতো অন্যতম হলো সরকারের সমালোচনা করা। কারণ ফ্রান্সে যে রাজনৈতিক দলের মধ্যে যে বিভক্তি রয়েছে তার সমন্বয় সাধনের মাধ্যমে দলগুলো বিরোধী দলের ভূমিকা থাকে এবং তার সর্বদাই সরকারের বিভিন্ন গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণতন্ত্রায়নের পথকে আরও বেশি প্রসারিত করে। বিশ্বে যে কোনো রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফ্রান্সের মতো একটি দেশের জন্য ঠিক একই অবস্থা বিদ্যমান থাকার কারণে ফ্রান্সের সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের জন্য রাজনৈতিক দলগুলোর একটি ভূমিকা আমরা দেখতে পাই। এছাড়া ফ্রান্সের গণতন্ত্রায়নের ক্ষেত্রে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের একটি ভূমিকা আছে, কারণ সরকারি দল কোনো নীতি নির্ধারণ করলে তা বিরোধী দলের কাছে জনবিরোধী বলে মনে হওয়ার কারণে বিরোধী দলগুলো গঠনমূলক সমালোচনা সাধারণত পরিচালনা করে থাকে। তাই রাষ্ট্রীয় নীতি নির্ধারণে তাদের একটি সম্মিলিত ভূমিকা আমরা দেখতে পাই। এছাড়া ফ্রান্সের রাজনৈতিক দলগুলো আইন শৃঙ্খলা ও জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য তাদের গণতন্ত্রায়নের পথকে আরও বেশি প্রসারিত করে থাকে। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন ও ফ্রান্সের রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রায়নের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। ফ্রান্সের রাজনৈতিক দলগুলো বৈচিত্র্যপূর্ণ হলেও তারা সর্বদাই গণতন্ত্রায়নের দিকে তারা ঝুঁকে থাকে এবং এভাবে রাজনৈতিক দল ফ্রান্সের যে একটি গণতন্ত্রায়নের যে পট পরিবর্তন তার জন্য একটি বলিষ্ঠ ভূমিকা তারা পালন করে থাকে। এখন আমরা আরেকটা ক্ষেত্র সম্বন্ধে জানবো যে গণতন্ত্রায়নের ক্ষেত্রে সামরিক বাহিনীর ভূমিকা। ফ্রান্সের গণতন্ত্রায়নের ক্ষেত্রে সামরিক বাহিনীর যে ভূমিকা, যে সাধারণত ধারণা অনুযায়ী প্রায় 1400 শতকের দিকে ফ্রান্সের সামরিক বাহিনীর উত্থান ঘটে এবং যা এর ভূমিকা বর্তমানেও বিরাজ আছে এবং যা তৎকালীন সময় ফ্রান্সের রাজারা একটি বড় সামরিক বাহিনী গড়ে তুলেছিল। এজন্য ফ্রান্সের রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাসে সামরিক বাহিনীর একটি বিশেষ ভূমিকা আমরা দেখতে পাই। যেমন ফ্রান্সের গণতন্ত্রায়নের ক্ষেত্রে ফরাসি সামরিক বাহিনীর ভূমিকা সমূহের মধ্যে অন্যতম হলো নিরাপত্তা নিশ্চিতকরণ ও কার্যকর করা। ফ্রান্সের সামরিক বাহিনী নিরাপত্তা নিশ্চিত ও কার্যকরণের ক্ষেত্রে তারা ব্যাপক ভূমিকা তারা রেখেছে। ফরাসি সরকারের লক্ষ্যগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা তারা রেখে থাকে। এছাড়া ফ্রান্সের সরকারের রাজনৈতিক লক্ষ্যগুলোর মধ্যে অন্যতমই হলো জনগণের স্বার্থ সংরক্ষণ করা এবং তার জন্য সামরিক বাহিনীর একটি ব্যাপক ভূমিকা আমরা দেখতে পাই। এছাড়া আমরা বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও একটি আইন শৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনীর বিশেষ ভূমিকা আছে। নাগরিক স্বার্থ সংরক্ষণ করার, নাগরিকরা তাদের মৌলিক অধিকারগুলো বা তাদের মানবাধিকার সঠিকভাবে নিশ্চিত হচ্ছে কিনা সেই বিষয়টি দেখভাল করার জন্য সামরিক বাহিনীর একটি ভূমিকা আমরা দেখি। এছাড়া ফরাসি সামরিক বাহিনী রাষ্ট্রীয় স্থিতিশীলতা অর্জন করে একটি গণতন্ত্রায়নের পরিবেশটা যেন নিশ্চিত করতে পারে তার জন্য সামরিক বাহিনীর একটি বিশেষ গুরুত্ব এবং ভূমিকা আছে। সামাজিক শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠা করা গণতন্ত্রায়নের পথকে আরও বেশি প্রসারিত করে আছে, কারণ সামরিক বাহিনী অন্যতম মূল লক্ষ্যই হচ্ছে গণতন্ত্রায়নের পথকে প্রসারিত করার জন্য দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা এবং যেটি বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ফ্রান্সের সামরিক বাহিনীও তারা করে থাকে এবং এভাবে গণতন্ত্রায়নের পথকে তারা অলংকৃত করে আসছে। এছাড়া মৌলিক মানবাধিকার রক্ষা করা ফ্রান্সের সামরিক বাহিনী সবসময় তৎপর থাকে। মৌলিক মানবাধিকার রক্ষা করার মাধ্যমে ফ্রান্সের গণতন্ত্রায়ন বহু গুণে তারা আরও সমৃদ্ধি অর্জন করে তুলছে। ফ্রান্সের সামরিক বাহিনী রাজনৈতিক গতিশীলতা তৈরি করার ক্ষেত্রে সর্বদাই তৎপর থাকে। এজন্য
ফ্রান্সের রাজনীতিতে সামরিক বাহিনী সরাসরি হস্তক্ষেপ না করলেও রাজনৈতিক গতিশীলতার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে এবং যার ফলে গণতন্ত্র সবসময় অক্ষুণ্ণ থাকে। এছাড়া যে কোনো দেশের স্থিতিশীলতার জন্য বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সামরিক বাহিনী, ফলে গণতন্ত্রায়নও সম্ভব হয়। যেমন ফরাসি সামরিক বাহিনী বহু আগে থেকে বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সর্বদা তৎপর ছিল এবং যার মাধ্যমে গণতান্ত্রিক ভাবধারা আসলে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক একইভাবে আর্থসামাজিক উন্নয়নের জন্য গণতন্ত্রায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু পালন করে। তাই ফরাসি সামরিক বাহিনী আর্থসামাজিক উন্নয়নের অংশ হিসেবে গণতন্ত্রের পথকে আরও বেশি প্রসারিত এবং উন্মুক্ত করেছে। ফ্রান্সের সামরিক বাহিনী গোড়াপত্তনই ঘটেছিল শক্তিশালী ভিত্তিকে সম্মান রেখে। তাই আমরা সাম্প্রতিক সময়েও পূর্বের দেশটি গণতন্ত্রায়নের ক্ষেত্রে সামরিক বাহিনীর ভূমিকা এজন্যই অনেক বেশি। তাদের ভাবধারা এবং কর্মতৎপরতার কারণেই আসলে ফ্রান্সের যে ডেমোক্রেটিক যে বিভিন্ন যে সংগঠনগুলো সেগুলো সঠিকভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে সমর্থন হচ্ছে। তাই ফ্রান্সের গণতন্ত্রায়নে সামরিক বাহিনী একটি বিশেষ ভূমিকা পালন করে, যার বিরুদ্ধে নাকি কোনো সন্দেহ নেই। তো বিশ্বের অন্যান্য দেশের ন্যায় যে কোনো দেশের গণতন্ত্রায়নকে সঠিক পথে প্রতিষ্ঠা করতে হলে দেশের আইনসভা, রাজনৈতিক দল, সামরিক বাহিনী এগুলো একটি প্রভাবক হিসেবে কাজ করে এবং এগুলো তাদের নিজস্ব কর্মকাণ্ডের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেই কিন্তু গণতান্ত্রিক ভাবধারাটি কিন্তু বজায় থাকে। তার ব্যতিক্রম কিন্তু ফ্রান্স নয়, যেটি তোমাদের সাথে আলোচনা করে আমরা দেখলাম। তো আজকে তোমাদের সাথে ফ্রান্সের গণতন্ত্রায়নের যে ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে সম্ভাবনা এবং গণতান্ত্রিক ক্ষেত্রকে পরিবেশটাকে বজায় রাখার যে কৌশল, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য একটি দেশের গণতন্ত্রায়নের যে ভাবধারা এবং তাদের গণতন্ত্রায়ন প্রতিষ্ঠা করার যে কৌশল সেটি নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।